মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে তোমার মঙ্গলবার। ঘড়ির কাঁটা এখন 6টার ঘরে, 6টা ঠিক নয়, 6টা 15-র ঘরে। ঘুম থেকে উঠেছি 4:45টার সময়। ওই একদিনই আমার এক্সারসাইজ করা হয়েছে, বাকি আর একটা দিনও সময় পাচ্ছি না যে একটু এক্সারসাইজ করবো বলে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কিছু কাজ ছিল, সেগুলো তোমার সারলাম। সেরে এখন তোমার একটুখানি আদা দিয়ে জমিয়ে ছাটা করলাম। এবার তনুতে আমাদের একটু বসিয়ে খাবো। আগের দিনের ব্লগে মধুমিতা কমেন্ট করে বলেছো যে তুমি আমার ভিডিওটা তোমার বন্ধু পর্যন্ত পাঠিয়ে দিয়েছো। শুনে এত আনন্দ হয়েছে কি বলবো। এটাই হচ্ছে আমার কাছে সবচাইতে বড় প্রাপ্তি, জানো তো। না, যা কিছু পাই সবার উপরে হচ্ছে তোমার আশীর্বাদ, জানো তো। আর তোমাদের সকলের এত ভালোবাসা, এত আশীর্বাদ আছে যে আমি একদিন ঠিক পারবো লক্ষ্যে পৌঁছে যেতে। তোমরা সকলে খুব ভালো থেকো। এখন আমি বানাচ্ছি তোমার বেগুন বাহার। বেগুনটা ছিল একটা বড়, ওই বেগুনটাকে একটু গোল গোল করে কেটে নিচ্ছি। ওর মধ্যে একটু নুন হলুদ ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, জানো। আর চাটুতে না তেল দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে। এমনিতেই আমি একটু কম তেল দিয়ে রান্না করি, এমনিতে চাটুতেও একটু অল্প তেল দিয়ে দিয়েছি। ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়ে এটাকে একটুখানি স্যালো ফ্রাই করে নেবো। আর এর মধ্যে কিছু মশলা যাবে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কী কী মশলা দিয়ে করব। আজকে বেগুন বাহারটা না খুব ভালো খেতে হয়েছিল, জানো তো। তনুকে আমি অফিসে দিয়েছিলাম, তনুকে জিজ্ঞাসা করেছিলাম রাতে যে কেমন হয়েছে রে, বলছে খুব ভালো খেতে হয়েছে। ওই একটুখানি হালকা হালকা করে এই পিট পিট করে একটু লাল লাল করে আর কি বেগুনটাকে ভেজে নিতে হবে, জানো। তারপর এখানে তোমার কিছু মশলাকে রেডি করতে হবে। ভাতটাও প্রায় ফুটে গেছে, এবার ওটাকে তোমার ফ্যানটাকে গড়িয়ে দেবো। আর এখানে তনু স্নান করতে যাবে বলে ওর জন্য একটু গরম জল বসিয়ে দিচ্ছি। তার সাথে তোমার ওই যে কালকে যে সোয়েটারটা নিয়ে আসলাম, প্যান্ট দুটো নিয়ে আসলাম না, ওইগুলোকে একটুখানি তোমার ইজি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। তনু বেরিয়ে যাওয়ার পর ওগুলোকে কেচে নিয়ে ছাদে যাব। আগের দিনে পম্পা দিয়ে কমেন্ট করে বলেছো তোমাদের মা মেয়ের বন্ডিংটা যেন আরও মজবুত হয়, আর তুমি যে পরিশ্রম করছো তার ফল পাবে। চন্দ্রমল্লিকার গাছটাকে তুমি রোদ্দুরে রাখতে বলেছো, ওটাকে আমি রোদ্দুরেই রাখবো এবারে। আর সোয়েটারগুলো সত্যিই ভালো লেগেছে, জানো তো। আর তনুরও খুব পছন্দ হয়েছে। আর কি বলো তো, তনুর সঙ্গে আমার সঙ্গে না যতটা না মা মেয়ের সম্পর্ক, তার থেকে বেশি বন্ধুত্ব সম্পর্ক, জানো। আর তনুর না খুব একটা বাইরের বন্ধু খুব একটা নেই, জানো তো। ওর ওই 2-4 দিনের জন্য বন্ধুত্ব বাইরের হয়, তারপরে দেখি ওর বন্ধুগুলো সেরকমভাবে হয় না, কারণ তনু একটু ভালো রেজাল্ট করে তো, তখন দেখি বন্ধুগুলো সব কেটে যায়। হ্যাঁ, যাই হোক, এটা আমি অন ক্যামেরাতেই বললাম আর কি তোমাদেরকে। এইরকমই ওর হয়। আমি এখন আর তো একটা বন্ধু নেই, তোমরা বিশ্বাস করতে পারবে না। হ্যাঁ, যা বন্ধুত্ব আমি, ওই জন্য আমাকে ও সব কিছু শেয়ার করে, আমিও ওকে শেয়ার করি, জানো। ওই জন্য বন্ডিংটা এরকম হয়ে গেছে। এখন ওই বেগুন বাহার করবো বলে ওই দই নিলাম, দইয়ের মধ্যে একটু নুন হলুদ দিলাম, জিরে দেবো, দেখি জিরেটা গোড়ানোটা ফুরিয়ে গেছে। আমি যা, এবার কী হবে, আবার কী করলাম, জিরেটাকে গুঁড়িয়ে নিলাম। সকালবেলাতে এগুলো তাড়াহুড়ো করে করতে গেলে কি হয়, অনেকটা সময় লেগে যায়, জানো। আর তার মধ্যে যদি এটা ওটা ফুরিয়ে যায় না, খুব অসুবিধা হয়। এইবারের মধ্যে জিরেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু গুলিয়ে নেবো। গুলিয়ে নিয়ে তারপরে ওখানে বেগুনটা ভেজে রেখে দিয়েছি। কড়াতে একটুখানি তোমার সামান্য সর্ষে ফোড়ন দেবো, একটা কাঁচা লঙ্কা দেবো, আর একটুখানি আদা দেবো, দিয়ে একটুখানি হালকা ভাজা ভাজা মতো হবে। আর যে দইটা গুলে রেখে দিয়েছি ওইটা ওর মধ্যে ঢেলে দেবো, দিয়ে উপর থেকে একটু সামান্য মিষ্টি, আমার কাছে তো তোমার নিরামিষ সস থাকে, একটু উপর থেকে সস দিয়ে দেবো। দিয়ে নামানোর সময় একটুখানি তোমার ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস। এত সুন্দর হয়েছিল, যেমন ভাত দিয়েও খেতে ভালো লাগছে, তেমন রুটি দিয়েও খেতে খুব ভালো লাগছিল, জানো তো। এদিনে আমি বলেছিলাম পাটা ফাটে বলে, অপর্ণা কুণ্ডু আর পিয়ালি মাইতি দুজনেই বলেছো যে পায়ে গ্লিসারিন লাগাতে। আচ্ছা, আমার গ্লিসারিন মনে একটা আছে, দেখতে হবে, ওটা তাহলে লাগাবো, জানো। আর সানান সাউ বলেছো তুমি মেডিকেল থেকে গিয়ে একটা ওই পা ফাটা ক্রিম নিয়ে এসে লাগাতে। আমি ওই একটা ক্রিম নিয়ে এসেছি, এখনও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এই কারণেই এখন কতটা কি ভালো হয় না হয় সেই জন্য শেয়ার করিনি। আগে আমার পাটা যদি ভালো হয় তারপরে আমি ভেবেছিলাম শেয়ার করব। তবে আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি কী ক্রিমটা নিয়ে এসেছি। তো চলো, আমার রান্না আজকে মোটামুটি কমপ্লিট। আগের দিনে কুমড়ো শাকের তরকারিটা ছিল, সেটা বার করে গরম করলাম, আর বেগুনটা তৈরি করেছি। এখন তনুকে খাইয়ে দিই, দিয়ে ওকে টিফিনটা গুছিয়ে দেবো। এখন আমি ছাদে গেছি, তনু বেরিয়ে গেল, ওগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম না, কেচে দিলাম, দিয়ে একবার শুকনো করতে দিয়ে আসি। আবার তো মনে হচ্ছে নিমতলায় যেতে হবে। ওই এসআইয়ের ফর্মটা 2খানে জমা করেছি, একটা সাইন করে দেবে, সেজন্য তোমার এতে যেতে হবে, নিমতলায় যেতে হবে। এবার ছাদে আগে শুকনো করতে দিয়ে আসি, দিয়ে এসে ওর আকাশটা মেঘলা মেঘলা আছে, ওই 5 তলায় তো এত বড় বালতি নিয়ে হেঁটে উঠতে পারবো না। সব নিয়ে নিয়েছি, দড়ি ক্লিপ সব নিয়ে নিয়েছি গুছিয়ে।
আর এই একতলা সিঁড়ির সময় আমার উঠতে হবে পরে। ছাদে খুলবে তা না, তবে ছাদে রোদ্দুরটা প্রচণ্ড পরিমাণে থাকে, জামা কাপড়গুলো দিলে না শুকিয়ে যাবে। আর সোয়েটার ফোয়েটারগুলো কাচতাম না, তো সবাই তো টায়ার ফাল দিয়ে পড়ে না, হাতে নিয়ে দেখছে আর করছে, ওই জন্য সবসময় চেষ্টা করি ফুলের জিনিসগুলোকে কেচে, তাহলে কি পুজোর জামা কাপড়গুলো কেচে ধুয়ে পড়াই না, ফুলের জিনিসগুলো চেষ্টা করি কেচে ধুয়ে পড়া। আবার দেখতে হবে চিল কোথায় আছে। ও বাবা, ভাগ্যিস দড়ি নিয়ে এসছি, ছাদ পুরো ভর্তি হয়ে গেছে, ছাদ পুরো ভর্তি, ওপরটা কেমন কুয়াশা কুয়াশা। এ দেখো পুরো ভর্তি, আমাকে আবার এইখানে খাটাতে হবে দড়ি। যন্ত্রণা শেষ নেই, ছাদে কি হাওয়া ঠান্ডা। চলো কাজগুলো করে নি এখন। আরে দেখো জামা কাপড়গুলো আজকে এইদিকে এইভাবে দড়িটাকে টাঙিয়েছি, তাহলে কি আমি রোদ্দুরটা ভালো পড়বে। এটা ওদের তার, আর আমি এইভাবে টাঙিয়ে দিয়েছি এদিক দিয়ে, ওইদিকে তারটা তো আবার ফাঁকা রয়ে গেল, কেউ যদি দেয় দিতে পারবে। আর এই শুকনো করতে দেওয়া হলো, ছাদে বেশ থাকতে ভাল লাগে, বেশ সুন্দর একটা রোদ্দুর থাকে তো বেশ ভাল লাগে। আর এখানটা কি লেগেছে খালি এরকম করলে দেখে পড়ছে কি জানি। আর এখন নিচে যাই, বিছনার চাদরগুলোকে তুলবো, তুলে পরিষ্কার ভেজাবো নাকি আজ কালকে করব সেটা এখন ভাবছি। যাই দেখি কতটা কি কাজ করতে পারি, দেখি একবার ফোন করব, ফোন করে যদি বলে আসতে তাহলে আজকে যাব, আর যদি বলে না আজকে আসতে হবে না কালকে আসতে হবে তাহলে তো কোনো ব্যাপারই না, বেশ ভালোই হবে, তাহলে এই চাদরগুলোকে কেচে দেবো। আর যদি বলে না আসতে হবে তাহলে আর এদিকে চাদরগুলোকে কাচবো না, এখন মেলায় কাজ বাকি আছে, চাদরটাকে তুলে রেখে দেবো জড়ো করে। এর মতো এই ছোলা মটর সব ছিল যেন ওই রকমই চাট করেছি, খালি পেঁয়াজটা দিইনি, বেশ ভালোই খেতে লাগলো বাদাম দিয়ে মুড়ি দিয়ে। এখন এটা খেয়ে আমি বেরোবো জানো তো, ওই জন্য একটু হুড়োহুড়ি করছি আর কি। আর এইভাবে মুড়ি খেতে না দারুণ লাগছিল জানো তো। তাহলে গলির ভেতর দিয়ে দিই শর্টকাট রাস্তা, এসআই ফর্মটা নিয়ে এলাম, হ্যাঁ বাড়ির দিকে যাচ্ছি। কি গরম, কি কষ্ট, রোদ্দুর লাগছে, ভাগ্যে সেটা পড়ে গেছিলাম, নাহলে আরও কষ্ট হতো। চলো বাড়িতে যাই, কাজ হয়েই করছে এখন বাড়িতে। টিফিনটা খেয়েই খালি বেরিয়ে পড়েছি রেডি হয়ে। বাড়িতে এসে একটুও সময় নষ্ট করিনি, জামা কাপড়টা ছেড়েই একদম লেগে পড়েছি তোমার কাজে। বললাম না চাদরটাকে চেঞ্জ করব, তখন তো আর সময় হলো না। বুলুকে দিয়ে ফোন করালাম, বললাম কি যে দেখ তো ম্যাডামটা আছে কিনা নিমতলায়, বললো হ্যাঁ আছে, ওই জন্য ছুটি ছুটি করে গেলাম। গিয়ে আবার নিমতলায় অনেক মানুষের সঙ্গে দেখা হয়ে গেছিলো, ওই একটা দুটো কথা বলতে বলতেই দেরি হয়ে গেল। এখন ঘড়ির কাঁটা প্রায় 12টা বাজে। আর এই বিছানাটা পুরো চাদরটাকে পাল্টে করে দিলাম। চাদরটা না আমাদের খুব বড় নয় জানো তো, মানে কিং সাইজ যে খাট চাদর বলে সেই রকম নয়। এবারে না ভোট এলে আন্দোলেই আমি ভোটার কার্ডটা করে নেবো জানো তো। যদিও এটা আমার পার্মানেন্ট ঠিকানা নয় সেটা আমি জানি, কিন্তু এখন তো পার্মানেন্ট এখানেই আছি, যখন আবার হবে তখন আবার নালে চেঞ্জ করবো। দুদিন আগের ব্লগে আরসি এডিট থেকে একটা কমেন্ট করেছিলে, তোমার বিয়েটা ঠিক কে দিয়েছিল সেটা খুব জানতে ইচ্ছা করে। দিয়েছিল বলতে কি, আমাদের যে ঘটক হয় না, সেই ঘটক দিয়েই দেখাশোনাটা হয়েছিল। তারপরে আমাদের বাড়ির সামনে, মানে যেখানে আমার শ্বশুরবাড়ি পাস্টে ছিল আর কি, সেখানেই আমার একটা মামা শ্বশুরবাড়ি থাকতো, মামার বলতে আমার নিজের মামার শ্বশুরবাড়ি। তো ওরাই সমস্ত কিছু খবর টবর নিত। ওখান থেকে আর একটা সম্বন্ধ এসেছিলো, ওরা বলেছিল ছেলেটা ভালো না, কিন্তু ওরা এইটা বুঝতে পারেনি নাকি জানি না, নাকি তনুর দাদুর সঙ্গে আমার ওই যে মামার যে শ্বশুর বলছি, মানে ওটা আমার দাদু হয়, দাদুর সঙ্গে বন্ধুত্ব মতো সম্পর্ক ছিল, সেই জন্য বলেন নাকি ঠিক বুঝতে পারছি না। আর পরে যখন আমাদের বাড়িতে যখন অশান্তি হতো তখন এমনি আমার মাকে দু একজন বলেছিল যে তোমরা যখন বিয়ে দিয়েছিলে তখন তো তোমরা খোঁজ খবর আমাদের থেকে নাওনি, যদি নিতে আমরা তোমাদের বারণ করতাম। আজকে আসার সময় বজরংবলীর জন্য একটা মালা নিয়ে এসেছি, মালাটা দেখো এমন দিয়েছে, জবার মালাটা কি বলবো তোমাদের। বাকি ঠাকুরদের জন্য সব ফুল টুল নিয়ে এসেছি, আজকে সাজালাম অনেকদিন পরে। আর এখানে আমার গোপালকেও খেতে দিয়ে দিয়েছি, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখতে বেলা 3টে বেজে গেল ভাত খেতে বসতে। এখন ভাত টাত খেয়ে এখনো অনেকগুলো কাজ আছে, এখন শীতকাল না, ছাদে গেলাম জামা কাপড় শুকনো করতে দিয়ে এলাম, আবার দেখো না খেয়ে দিয়েই আবার ছুটবো ছাদে গিয়ে সব কিছু গুছিয়ে তুলে নিয়ে আসবো, তারপরে জানলাগুলো দিতে হবে, বাসনগুলো মাজতে হবে, টেবিল পরিষ্কার করতে হবে, অনেক কাজ।
তবে কি বলতো, ওরা যখন দেখতে এসেছিল তখন না আমাকে সেই ও দিদিরা হাত ধরে টেনে টেনে নিয়ে চলে যাওয়ার চেষ্টা হচ্ছে, মনে হচ্ছে এত ভালো মানুষ, মানে ওদের থেকে আর কেউ হয় না জানো। আর তখন তো আমারও বয়সটা কম, 17 বছর বয়স, মানে তার কি আর কিছু বুদ্ধি আছে গো। তবে আমার মা বারণ করেছিল জানো তো, যখন ফাইনাল হয়ে গেছিলো তখন আমার মা বারণ করেছিল যে এখানে বিয়ে আমি দেবো না। কিন্তু তখন অলরেডি কথাবার্তা সব মিটে গেছে আমাদের, মানে আমার বড় মামা তারপরে বলেছিল যদি না দেওয়া হয় তাহলে আমি কিন্তু তোর বোনের বেলায় আর দেখবো না। সেটা আমার যদিও বড় মামা ডাইরেক্ট আমাকে বলেনি, ওটা আমার মাইমা বলেছিল আমায়। কেন দেখবে না, কারণ ওখানে তো যেহেতু ওখানে আমাদের দাদু আর কি কথা দিয়ে ফেলেছে এখানে নাতনির বিয়ে হবে, সেই জন্য এখানে ভাঙলে আর দেখাশোনা বোনের বেলায় করবে না, সেই একটা মানে মান সম্মান প্রেস্টিজের ব্যাপার হবে। আর তখন তো আমার বয়সটা একদম ছোট, বুঝতেই পারছো, আমার তখন মাত্র এই 17 বছর বয়সে, আমার আর কি বুদ্ধি হয় বলো না। এখন তো দেখতেই পাচ্ছ আমাদের মেয়েদেরকে, এখন ওদেরই বা কী বুদ্ধি ছিল আর তখন আমারই বা কী বুদ্ধি ছিল। তবে আমি কোনোদিন কাউকে দোষ দিই না, আমাকে জাস্ট তোমরা প্রশ্ন করলে তাই আমি অ্যান্সার করলাম। কিন্তু আমি সবসময় বলি এটা আমার কপালের দোষ, আমার কপালে ছিল তাই হয়েছিল, ভালো তো হতে পারতো না, খারাপটাই বা হলো কেন, কপালেরই দোষ। তাই যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হবে ভালোর জন্যই হবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজ করতে করতে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আজকে মঙ্গলবার, আমি এখন চেষ্টা করি যেহেতু বাড়িতে আছি তো মঙ্গলবারকে একটুখানি তোমার 5টা লবঙ্গ, একটু কর্পূর, একটু ধুনো, একটু তেজপাতা দুটো দিয়ে না গোটা ঘরে দালানে একটুখানি ধুনো দেওয়ার চেষ্টা করি জানো তো। তোমরা তো বন্ধুরা বলেইছো ধুনো দিলে নেগেটিভ শক্তিটা বাড়ি থেকে বেরিয়ে যায়, তাছাড়া মশা মাছি চলে যায়, এই জন্যে একটু ধুনো টুনো দিয়ে এখন বাড়িতে, যেহেতু আমি বাড়িতেই আছি। আর চলো এখন ধুনো টুনো দিয়ে এখন একটুখানি বসবো, আজকে বিস্কুটটা ফুরিয়ে গেছে তাই আজকে চাটা আর খাওয়া হবে না জানো তো। মানে তোমার আলু, বেগুন, গাজর, ধনেপাতা আর পালং শাক নিয়ে নিয়েছি, এগুলো এখন কেটে ফেলবো। সন্ধে দিলাম, সন্ধে দিয়ে বসে বসে একটুখানি টিভি দেখছিলাম, চা খাইনি। এবারে যদি তনু আসে বলে কফি কফি খাবো, ওই জন্য খাইনি। আর সন্ধে দিলাম, গোপালকে ঘুম পাড়ালাম, পাড়িয়ে তোমার এখন এগুলো নিয়ে বসেছি, একটুখানি এডিট করছিলাম। বসে 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 কখনো আমি একটুও থাকি না, একটু এডিট করছিলাম। তনু ফোন করলো, বললো কি যে আমি ট্রেন পেয়ে গেছি, আসছে, যে তুই আয়, যে রাতে কি রান্না করছে। আমি এখন ওকে বলিনি রাতে কি রান্না করছি, গাজরটা আলুটা কাটবো, ওটা যেটা সবজি বানাবো। আর ওখানে মুগের ডাল বসিয়ে দিয়ে এসেছি, মুগের ডালটা সেদ্ধ করতে গ্যাসটা কমিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছে যে কি রান্না করছি। একদম সিম্পল ইজি রান্না, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে ভালো লাগে, রোজ এই রুটি ফুটি ভালো লাগে না। আমার একটু লুচি পরোটা খেতে বেশি ভালো লাগে জানো তো। আমার বাবাও খুব লুচি পরোটা খেতে ভালোবাসে, আমার বাবাকে খালি বলবে রুটি থেকে পরোটা যদি করে দাও, একদম চকচকে করে ঘি মাখিয়ে কিংবা তেল মাখিয়ে হেভি খায়, আর আমারও খুব ভালো লাগে এগুলো খেতে। আর চলো আমি এখন এগুলো কাটি, কেটে কেটে গুছিয়ে গাছিয়ে রাখি। পালং শাকটা যদি আজকে না কাটা হয় ওকে একদম বিদায় করে দিতে হবে ঘর থেকে, কারণ নালে অনেকদিন এসে নিয়ে এসেছি পালং শাকটা, সে কবে নিয়ে এসেছি মনে নেই, গেঁড়ি গেঁড়ি করে তো গেঁড়ি পেলুমই না পালং শাকটা, ওই জন্য বলি না এমনিই খাবো, কালকে একটুখানি রান্না করবো ভালো করে। আজকে মঙ্গলবার তো, মঙ্গলবারে তোমার যাই রান্না করো না তো তাতে তো পেঁয়াজ পেঁয়াজ কিছু দিতে নেই, ওই জন্য নিরামিষ। নিরামিষে কিরাম হবে না হবে, আর নিরামিষ কি পালং শাক তো এমনি নিরামিষই খাওয়া হয়। আর তবু ভাবছিলাম একটুখানি একটা রেসিপি দেখছিলাম, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে কিরাম করে করছে, বেশ ভালো লাগছিল দেখতে। একবার ভাবছিলাম করবো, আবার ভাবছি কেমন হবে না হবে, দেখি যদি করে একবার চেষ্টা করে দেখবো এরকমভাবে রান্না করে, আবার চেষ্টা করে দেখতে খুব ভালো লাগে। তো চলো, আর তনু কিছু বলে না, এখন যা রান্না করে দিই তাই খেলে। আগে আগে গ্যাঁ গো করতো, এখন আর গ্যাঁ গো করে না। তো এখন ও আসছে, চলো আর আমি কাজগুলো করে নিই। কড়াতে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর এইটা ঢেলে দিলাম, এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। আর এই দেখো এখানে মুগের ডালটা সেদ্ধ করে নিয়েছি, ব্যাস এগুলো ভাজা হয়ে গেছে। আদা, জিরে, হলুদ আর কাঁচা লঙ্কা, যেমন সেই ভেজিটেবিলের পুর হয় জানো তো, এখানে খালি তোমার ওই বিটটা নেই, বাকি এখানে একটু বাদামও দেবো জানো তো, মানে লাস্টের দিকে। বাদাম আবার বেশি করে দিলে কি বলো তো নেতা মতো হয়ে যায়, তো ওই জন্য লাস্টের দিকে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল ঢেলে দিয়েছি, আর এর মধ্যে একটু টমেটোও দিয়েছি জানো, টমেটোটাকে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। আর এখানে মুগের ডালটাকে সেদ্ধ করে রেখেছি, ওটা ময়দার সঙ্গে একটু মাখবো, ময়দাতে একটুখানি তেল দিয়েছি, একটু চিনি দিয়েছি, একটু নুন দিয়েছি, দিয়ে মুগের ডালটা দিয়ে ভালো করে মেখে নেবো। আর ওখানে কি বলতো একটু ধনে পাতাকে কুচো করে ওর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে এটাকে যেমনভাবে আমরা পরোটা বেলি আর কি ওইভাবেও বেলতে পারি, আর গোল গোল করে বেললেও বেশ ভালো দেখাবে দেখতে, বেশ খুব সুন্দর হয়। উপর থেকে সেই ধনে পাতাগুলো কিরম ভেসে ভেসে মতো থাকে, তো বেশ ভালো হয় খেতে। আর যেমনভাবে তেল দিয়ে ভাজে ওরম ভাজবো, আর খেতে খুব সুন্দর হয়েছিল জানো। কে এলো? দরজাটা কে খুললো? বাজে বাজে তরকারি রান্না করেছে,
আগে না খেয়ে বলে দিল বাজে বাজে তরকারি রান্না করেছে। তো জামা কাপড় ওখানে রেডি করে রাখা আছে, গাজর দিয়ে ফাজর দিয়ে লাল লাল করে তরকারি করেছে আমি জানি। ঠিক আছে, বাজে বাজে তরকারি করেছে। চলে যাচ্ছে রান্নাঘরে এখন তদন্ত করতে। খুঁজছে এবার এসে হাত মাটা মানুষ ধোয় তো। কি রান্না করেছে, মুখটা খারাপ হয়ে গেল। ফেলে দে, হ্যাঁ ফেলে দেই বলছিস, ফেলে দে। কি খাবি? ভালো কি রান্না করে বলতে হবে তো, মুখ আছে বলো না, যে তো নিরামিষ বলো। কেন জুতো নিচ্ছি তাও। বাবা কি কাণ্ডই না করছে। কি ভালো কিছুটা বলবি তো, এখানে খবরটা হা হা করে চলছে। কি বাজে গন্ধ বেরিয়েছে, মুখটা কিরম করে আছে, ফ্রিজ খোলা হয়ে যাচ্ছে। কি কাণ্ড করছে। যা ভাত পাড়া ধুয়ে এ কর, আমি খাবার দিচ্ছি, দেখ খেয়ে বলবি। খেয়ে বলবি, দেখবি কি ভালো খেতে হয়েছে। দেখ খেয়ে দেখ। ভালো খেল লাগাই জমে এসেই। চাটুতে রুটির মতো করে ভালো করে সেঁকে নিয়ে উপর থেকে একটু তেল ছড়িয়ে হালকা করে ভেজে নিয়ে উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম। তাহলে কি হবে, বাটারের সেন্টটা খুব সুন্দর লাগে জানো তো পরোটায় খেতে। ঠিক আছে, খেয়ে দেখ না, না খেয়ে তুই আগে চেঁচামেচি করবি। হাতটা ধো, আমার খাবার দিয়ে দিই করলে তবে তুই ভালো রান্নাটা করবি। তুই বললি ঠিক আছে মা ছেড়ে দে, তুই কি করবি, এরম করে ময়দাতে আটাটা মাখবি, রুটিটা ফ্যাট ফ্যাট করে করে দিবি, আর এরম কিছু বাদামও দিবি না, কিছুই দিবি না, বলবি না খেয়ে নে, আজকে এটাই হয়েছে। এলাম বলবি তুই, এলাম বল। ঠিক আছে, যা মুখটা ধো, হাতটা ধো, তারপরে আজকে খাবো তো। ঠিক আছে। অফিস থেকে এসে কি কাণ্ড করবে, তারপরে একটু ঠান্ডা হবে। হ্যাঁ এবার অত আর মুখ ধোনি, তোমার মুখটা এমনি চকচক করছে। রান্না হয়ে গেছে, এবার তনু আর আমি বসে খাবো। আমারটাও করে নিলাম, তনুরটাও রেডি করেছি। ও মুখ ধুচ্ছে, ধুয়ে নি। যা নাচে এসে, কি রান্না রান্না করে নিয়েছে, কিন্তু একদম একাকার কাণ্ড করে ফেলবে। তো বলছি খেয়ে দেখ আগে, তারপরে বলবি। তার আগেই ওর লাফাবে, এত লাফাবে মানে বলার মতো না। তো চলো বসে এখন একটু খাই, খেয়ে দে। এই কোন ঘরটা বসবি? কোন ঘরটা? তোর ঘরটায়। এই ঘরটা বসবি না এই ঘরটায়? এই ঘরটায় বসি। এই ঘরটা বসবি? ঠিক আছে, তো চলো বন্ধুরা এখন খাই। খেয়ে অনেকগুলো কাজ আছে, বাসন মাজতে হবে, এখানে শাক কেটেছি, শাকটা তোলা হয়নি, হেরে সব পড়ে আছে, দেখো না পড়ে আছে সব, এগুলো সব গোছাতে হবে, অনেক কাজ আছে। তো চল এখন এগুলো আগে খাই, তারপরে বাকি দেখা যাবে কি করা যায় না করা যায়। সকাল থেকে জল খেয়েছি, আমার এসে আর ফর্মটা দিয়ে দিয়েছে সেলাই করে বলছি।